আসসালামু আলাইকুম। আজ ৫ নভেম্বর ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অনড় অবস্থানে সেনাবাহিনী, চ্যালেঞ্জ ছুড়ল বাহিনীটি। বিএনপির সঙ্গে দর কষাকষি করছে এনসিপি। নিউ ইয়র্কে মুসলিম মেয়র কে এই জোহরা মামদানি। এবার বিস্তারিত। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে। বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড জিওসি আর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে, তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি। তিনি আরও বলেন, প্রশিক্ষণের সঙ্গে একটি বিষয় সম্পর্কিত, তা হলো শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি উই ট্রেইন অ্যাজ উই ফাইট। গত ১৫ মাস সেনাবাহিনী বাইরে আছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে। এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। মাইনুর রহমান বলেন, এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্য দিয়ে গত ১৫ মাস চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেনাবাহিনী, এটা সহজ পরিস্থিতি ছিল না। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। এজন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। গত ১৫ মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে। এই ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবিও জানিয়েছে। দুই দলের সূত্রে জানা গেছে, এই আলোচনা ও প্রস্তাব বর্তমানে অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। তবে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে যাবে নাকি এককভাবে নির্বাচন করবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে, এনসিপির নেতারা শুধু আসন ভাগাভাগি নয়, নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তারও নিশ্চয়তা চান। বিএনপি ক্ষমতায় গেলে ৩ জন এনসিপি নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা। তবে এ বিষয়ে বিএনপি এখনও কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। অন্যদিকে এনসিপি ঢাকায় ৪টি সহ অন্তত ২০টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। বিএনপি চায় এনসিপি যেন জামায়াত ইসলামী বা তাদের নেতৃত্বাধীন কোনো রাজনৈতিক জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় না যায়। সূত্র জানিয়েছে, জামায়াত এনসিপিকে বেশি সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এনসিপির অনেক নেতা চাইছেন দলটি ডানপন্থী ভাবমূর্তি থেকে দূরে রেখে মধ্যপন্থী অবস্থান বজায় রাখুক। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব। এরই মধ্যে এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে, যার প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি এবং সেক্রেটারি তাসনিম জারা। দলটি ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই, প্রচারণা ও মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে। এনসিপির নেতারা জানিয়েছেন, দলের আহ্বায়ক নাহিদ
জাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে নির্বাচন করতে চান। সদস্য সচিব আখতার হোসেন রংপুর 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 অথবা চাঁদপুর 5 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। তাসনিম জারা ঢাকা 9 আসন থেকে এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসন থেকে আর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে নির্বাচন করতে চান। দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এসব আসনের মধ্যে শুধু ঢাকা 9 ও ঢাকা 18 আসন ছাড়া সবকটিতেই প্রার্থী দিয়েছে বিএনপি। তবে এই 2 আসন তারা এনসিপির প্রার্থীদের জন্য ফাঁকা রেখেছে কিনা তা জানা যায়নি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে 63টি আসনে প্রার্থী ঘোষণা করেনি তার বড় একটি অংশ মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলো জানায় গ্রিন সিগন্যাল পাওয়া 12 জন নেতার মধ্যে রয়েছেন জাফর সমর্থিত পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা 17 আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর 1 আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ 5 আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এছাড়া ঢাকা 13 আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম 14 আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা 7 আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, নড়াইল 2 আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ 2 আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মাধ্যমে সরকারের এই ব্যাখ্যা জানানো হয়। সচিব কমিটির বরাত দিয়ে সরকার বলছে, এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুফল বয়ে আনবে না। এতে বৈষম্যের সৃষ্টি হবে। পরে অর্থের সংস্থান সাপেক্ষে সব স্কুলে এরকম নতুন বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টি এবং সেসব পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এর আগে গত রোববার বিধিমালা সংশোধন করে সরকার। 2 মাসের মধ্যে দ্বিতীয় দফায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনা হয়। সংশোধিত বিধিমালায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়। সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 28 আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। এরপর জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সঙ্গীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তারা কঠোর আন্দোলনেরও হুমকি দেন। গত আগস্টে জারি করা বিধিমালায় 4 ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হলো। ব্যাখ্যায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে 2500 ক্লাস্টারে সমসংখ্যক শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত থেকে সরে আসে। সচিব কমিটি মনে করে প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুফল বয়ে আনবে না এবং এতে বৈষম্যের সৃষ্টি হবে। সারা দেশে 65,569টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের অধিকাংশেই প্রস্তাবিত নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব নয়। ক্লাস্টার ভিত্তিক নিয়োগ প্রদান করা হলে একই শিক্ষককে 20টির অধিক বিদ্যালয়ে যুগপৎভাবে দায়িত্ব পালন করতে হবে। ফলে তার পক্ষে কর্মঘণ্টা ম্যানেজ করা সম্ভব হবে না বলে সচিব কমিটি মনে করে। পরে অর্থের সংস্থান সাপেক্ষে সব স্কুলে এরকম নতুন বিষয়ের শিক্ষকের পদ সৃষ্টি এবং সেসব পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে কমিটি অভিমত দিয়েছে।
বগুড়ার গাবতলীর পুত্রবধূ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বগুড়া ৭, গাবতলী শাহজাহানপুর সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা দলের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর অঙ্গীকার করেছেন। দলীয় সূত্রে জানা যায়, গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৭ আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। তিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হিসেবে গাবতলীকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। ইতিমধ্যে এই আসনে স্থানীয় কেন্দ্রীয় বিএনপি নেতারা খালেদা জিয়ার পক্ষে লিফলেট বিতরণ সহ ব্যাপক প্রচারণা শুরু করেছেন। নেতাকর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে নতুন স্লোগান, পুত্রবধূ খালেদা, গর্ব মোদের আলাদা। বেগম খালেদা জিয়া 1991, 1996, 2001 ও 2008 সালের নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। বেগম খালেদা জিয়া বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পুত্রবধূ। ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি বেশ সাড়া ফেলেছিল। তবে শেষমেশ এই ইসলামী স্কলারের ঢাকায় আসা হচ্ছে না। তাকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 28 ও 29 নভেম্বর এই 2 দিনের জন্য ঢাকায় আসার কথা ছিল জাকির নায়েকের। শুধু ঢাকায় নয়, তাকে নিয়ে ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা ছিল। সূত্র জানাচ্ছে, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় অন্যদের মধ্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি সমঝোতামূলক রূপরেখা তৈরির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনার পর এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, তারা তো নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি সমঝোতামূলক রূপরেখা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছে তা ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীতে যারা অন্যকে নিয়ে ভাবে এই ভাবনাটা হলো একেবারেই সহজ। কিন্তু আপনি যদি নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে সংশোধনের চেষ্টা করেন, সেটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আপনি গড়ে উঠতে হলে অবশ্যই এই কঠিন কাজটা করতে হবে। এই কাজ করতে গিয়ে অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে, কি সমালোচনা করছে, কি মনে করছে, কি নিন্দা করছে, কি মন্তব্য নিয়ে বসে আছে, এগুলো নিয়ে একদম ভাববেন না। আপনি শুধু ভাববেন আপনি সুনির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাবেন। আপনার সামনে যে কাজটি রয়েছে, যে কাজের জন্য আপনি নিরন্তর ছুটছেন, সেই কাজটিকে বাস্তবায়ন করবেন। সুতরাং আসুন, সোশ্যাল মিডিয়ার এই যুগে ট্রল বা অন্যের উস্কানি বা অন্যের নিন্দা কোনো কিছুকেই তোয়াক্কা করবেন না। অনেকটা গন্ডারের চামড়ার মতো মনোভাব নিয়ে নিজ লক্ষ্যে ঠায় আলিফের মতো দাঁড়িয়ে থাকবেন, এগিয়ে যাবেন দুর্দমনীয়ভাবে। এই প্রত্যাশা রেখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। তার এই সাফল্য সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। একই সঙ্গে উন্মোচন হলো ডেমোক্র্যাটিক রাজনীতির এক নতুন অধ্যায়। জোহরান মামদানি 84 লাখেরও অধিক জনসংখ্যার শহরে নেতৃত্ব লাভ করার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন।
34 বছর বয়সে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রজন্মের সবচেয়ে কম বয়সী ও উদারপন্থী নেতা হলেন তিনি। তাই তো এখন সবার দৃষ্টি নিউ ইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকার দেশ উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানির দিকে। সবারই একই প্রশ্ন, কে এই জোহরান মামদানি? স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী তার সম্পর্কে জেনে নেওয়া যাক। কিভাবে জয়ী হলেন জোহরান মামদানি? জীবনযাত্রার ব্যয় এবং সেই ব্যয়ের উদ্বেগকে কেন্দ্র করে প্রাণবন্ত প্রচারণা শুরু করে অল্প সময়ের মধ্যেই শ্রমিক শ্রেণীর মানুষদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জোহরান মামদানি। তরুণ জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি। অনলাইন প্ল্যাটফর্মগুলোয় সুন্দরভাবে ভিডিও তৈরি করেছেন। এভাবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রায় 50 লাখ এবং টিকটকে 16 লাখ ফলোয়ার অর্জন করে নিয়েছেন জোহরান মামদানি। এই রাজনীতিবিদ তার নির্বাচনী প্রচারণায় বিনামূল্যে বাস, বিনামূল্যে শিশুর যত্ন, নতুন অ্যাপার্টমেন্ট এবং উচ্চতর ন্যূনতম মজুরির ব্যাপারে দৃষ্টিভঙ্গি নির্ধারণ করেছিলেন, যা মূলত ধনীদের ওপর নতুন করে আরোপের মাধ্যমে পরিশোধ করা হবে। একইভাবে হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগ, শহরে চুক্তিগুলো পুনরায় বিবেচনা এবং শহরের 10 লাখ ভাড়াটে অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। এ ধরনের প্রচারণা বিরোধীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করলে তা সহায়ক হয় জোহরান মামদানির জন্য। র্যাপার তারকা থেকে একজন মেয়র, জোহরান মামদানি ছিলেন রাজ্যের একজন আইন প্রণেতা। গত বছরও তিনি বেশ অজ্ঞাত ছিলেন। গত বছরের অক্টোবরে নিজের প্রার্থিতা ঘোষণার সময়ও তুলনামূলকভাবে খুব একটা জানাশোনা ছিল না তার। 2020 সালে কুইন্সের একটি জেলার প্রতিনিধিত্ব করে রাজ্য পরিষদে নির্বাচিত হওয়ার মাধ্যমে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে দায়িত্ব পালনকারী প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হন। একই সঙ্গে প্রথম উগান্ডার এবং সংস্থার তৃতীয় মুসলিম সদস্য। তিনি এর আগে শহরের র্যাপিং ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন। ইয়ং কার্ডামম এবং পরে মিস্টার কার্ডামম নামে পরিচিত ছিলেন। 2016 সালের ডিজনি সিনেমা কুইন অব কাটওয়ারে শিল্পী হাবার এর সঙ্গে স্পাইস নামে একটি গান তৈরি করেছিলেন, যেটি পরিচালনা করেছিলেন তার মা মীরা নায়ার। এই মীরা নায়ার হচ্ছেন একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা। এছাড়া নিজ দাদির প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ করেছিলেন নানি শিরোনামে একটি গান, যা প্রকাশ হয়েছিল 2019 সালে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press। youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।